স্নেহের নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সকলকেই জানাচ্ছি সুপ্রভাত। আর সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ শিয়ালদহ শাখার প্রত্যেকটি ক্লাসেই তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলাম তোমাদের ক্লাস থেকে, তাই আজকে তোমাদের ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছি। শিক্ষার্থীরা, আজকে যে তোমাদের সঙ্গে টপিকসটা নিয়ে কথা বলবো, সেই টপিকসটা নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। মানে সর্বশেষ যে ক্লাসটি করেছে আমরা বাংলা প্রথম, সেই ক্লাসে কিন্তু আমরা কবি পরিচিতি নিয়ে এবং পাঠ পরিচিতি নিয়ে সামান্য একটু আলোচনা করেছি। বলো তো সেটা কি ছিল? সেটি ছিল গদ্য ফুলের বিবাহ। আচ্ছা, ফুলের বিবাহ নামটি শুনে কি একটু বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে না? যে কি হতে পারে ফুলের বিবাহ? অবশ্যই কোনো ফুলের বিয়ে সংক্রান্ত কিছু আছে। আচ্ছা, আমরা যখন রিডিংটি পড়বো তখন কিন্তু কি হয়ে যাব, আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে গল্পটি কি ছিল। কিন্তু আমি তোমাদের প্রথমেই একটি কথা বলে নিতে চাচ্ছি যে যে কোনো গদ্য বা পদ্যের নামকরণ কিন্তু খুবই সুন্দর স্বচ্ছ হয়। নামকরণ দেখে যাতে বোঝা যায় যে গল্পের প্রতিচ্ছবিটা আসলে কি হতে পারে, ঠিক সেরকমই এই গল্পের নামকরণটা কেমন হয়েছে আমরা কিন্তু তখনই বুঝতে পারবো যখন আমরা গল্পটি পড়ব। তাহলে চলো আমরা গল্পটি পড়ি। বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নদীবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। আচ্ছা, লেখক এটা নিজের ভাষায় বলছে। কি বলছে? লেখক নিজের ভাষায় বলছে যে বৈশাখ মাস হচ্ছে কিসের মাস? বৈশাখ মাস হচ্ছে বিয়ের মাস। আমরা জানি মূলত যারা সনাতন ধর্মাবলম্বী তারা অনেকেই জানি যে বৈশাখ মাসে কিন্তু অনেক বিয়ে হয়, অনেক বিয়ের তারিখ থাকে। তাই বলেছে যে বৈশাখ মাস হচ্ছে বিয়ের মাস। সে কি করছে? নদীবাবুর বাগানে বসে একটি বিবাহ দেখেছে, আর সেটা ভবিষ্যতের যে বর কন্যা তাদের কাজে লাগতে পারে এই ভেবেই সে এটা লিখে রাখছে। আচ্ছা, মল্লিকা ফুলের বিবাহ। আচ্ছা, কোন ফুলের বিবাহ? গোলাপ, তাই না? না, মল্লিকা। এগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমাদের মনে রাখতে হবে। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল, বৈকাল বোঝো তো? বৈকাল শৈশব অবসান প্রায়। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ। আচ্ছা দেখো, বৈকাল শৈশব অবসান প্রায়, এই যে শৈশব, যে ফুলের বিয়ে দিবে তাকে নিয়ে কথা বলছে যে তার ছোটবেলা প্রায় চলে যাচ্ছে। কলিকা কন্যা, কলিকা কি? সে কলি, কলি থেকে এখন বড় হচ্ছে। কলি থাকাকালীন যে মেয়েটা, সে মেয়েটা এখন কি বিয়ের যোগ্য হয়ে যাচ্ছে। কলিকা কন্যা বিবাহযোগ্যা হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভার গ্রস্ত। আচ্ছা, ক্ষুদ্র বৃক্ষ, কন্যার বাবা, এই যে কলিকা ফুলটি, ওর বাবা ক্ষুদ্র, হ্যাঁ, খুব একটা ধনী নয়, অনেকগুলো তার কন্যা আছে। সম্বন্ধের অনেক কথা হচ্ছিল, মানে কোথায় কোথায় বিয়ে হবে এরকম অনেক সম্বন্ধ আসছিল, কিন্তু কোনোটাই স্থির হয়নি, কোনোটাই ঠিকঠাক হয়নি। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে। আচ্ছা, উদ্যান মানে কি? উদ্যান মানে হচ্ছে বাগান। উদ্যানের রাজা স্থলপদ্ম। স্থলপদ্ম হচ্ছে যে পদ্ম মাটিতে মানে ভূমিতে ফোটে। দুই ধরনের পদ্ম আছে, একটা হচ্ছে জলে ফোটে আর একটা হচ্ছে মাটিতে ফোটে। সেই মাটিতে ফোটা পদ্ম হচ্ছে স্থলপদ্ম। আর উদ্যানের রাজা কে বলেছে? ওই উদ্যানের রাজা মানে ওই বাগানের রাজা হচ্ছে স্থলপদ্ম। স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অত দূর নামিল না, তার ঘর অনেক উঁচুতে, সে অনেক উঁচু ডালে ফুটেছে, তার ঘর অনেক উঁচুতে, সে অত নিচে নামলো না। জবা এই বিবাহে অসম্মত ছিল না। জবার কিন্তু এই বিয়েতে সম্মতি ছিল, অসম্মত ছিল না। কিন্তু জবা বড় রাগী। জবা কি? জবা হচ্ছে বড় রাগী। জবা বড় রাগী। আচ্ছা, তারপর কি আছে? কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দিমাগ, প্রায় তাহার বর পাওয়া যায় না। কি বলেছে? গন্ধরাজ অনেক ভালো পাত্র, কিন্তু তার বড় দিমাগ, মানে সে খুব অহংকারী, তার অনেক ডিমান্ড আছে, তার বর পাওয়া যায় না। এইরূপ অবস্থার সময়ে ভ্রমররাজ হঠক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। এইরকম সময়ে যখন পাত্র খুঁজতেছে যে কোথাও
কোথায় কোন পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া যায়, এই পাত্রর রাগ বেশি, ওই পাত্রর দাম বেশি, দেমাগ বেশি, ওই পাত্র অনেক উঁচুতে, তার বাস নিচে নামতে পারে না। এমন সময় ভ্রমররাজ মানে এই যে মৌমাছি তাদের যে রাজা ভ্রমররাজ ঘটক হয়ে আসলো। সেই ভ্রমররাজ মল্লিকাদের ভবনে মানে মল্লিকার যে গাছটি ওটাকে তারা মল্লিকা সদন বানিয়েছে, মানে ওটাই তাদের বাসা, ওই সদনে উপস্থিত হলো। তিনি এসে বললেন, গুনগুন গুন মেয়ে আছে। আচ্ছা, সে গুনগুন করছে, ভ্রমর গুনগুন করে, তাই সে গুনগুন গুনগুন করতে এসে বলছে মেয়ে আছে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, গুনগুন গুন গুনগুন গুন মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠিত কন্যা দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুনগুন গুনগুন গুন দেখিতে চাই, ঘোমটা খোলো। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খোলে না। বৃক্ষ বললেন, আমার মেয়েগুলো বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কি করলাম দেখো তো, এই যে ভ্রমর, এই ভ্রমর কি, এই ভ্রমর এসেছে ঘটক সেজে। আচ্ছা, আর বৃক্ষরাজ কি বললো, তার মেয়েকে মেয়ের সম্পর্কে ভ্রমরাজকে বললো যে তার মেয়েরা বড় লাজুক, ক্ষণিক অপেক্ষা করো, আমি তোমাদের মুখ দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখো কি বলছে, ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করতে বসলেন। স্থলপদ্মের বৈঠকখানায় চলে গেছে, সেখানে যে ইয়ার্কি করছে। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরিনী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল, বলিল, দিদি একবার মুখটা খোলো, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ইত্যাদি। তখন তাহলে দেখো কি হচ্ছে, মল্লিকার যে সন্ধ্যা ঠাকুরিনী দিদি আছে সে এসে মল্লিকাকে বোঝাচ্ছে যে ঘোমটাকে খুলতে হবে, ঘোমটা না খুললে তোমার চেহারাটা কেউ দেখবে না, আর চেহারা না দেখলে তো বিয়ে হবে না, পছন্দ করতে হবে। এই বলে তাকে কি করছে, বাবা, সোনা, লক্ষ্মী বলে তাকে বোঝাচ্ছে, একের পর এক তাকে কি করছে, তাকে বোঝাচ্ছে। তারপর দেখো কি বলেছে, তারপর বলছে যে কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। স্নিগ্ধ স্বভাবে, সন্ধ্যাবেলার স্নিগ্ধ স্বভাবে মুখ খুলে। দেখো এখানে এখানে যে আমরা শুধু মুখটা ঢেকে আছে কাপড় দিয়ে এরকম কিন্তু কোনো ব্যাপার না। মল্লিকা ফুল সন্ধ্যা হলে এমনিতেই সেটা প্রস্ফুটিত হয়, সারাদিন সে মুখ ঢেকে আছে বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে, সারাদিন তার মুখটা ফুটেনি, সে চুপসে আছে, এটাকে সে লেখক এমন ভাবে বুঝিয়েছে যে সে মুখটা ঢেকে আছে, তাকে দেখতে পাচ্ছে না। যখন সন্ধ্যাবেলা আসছে, সন্ধ্যা আসন্ন, তখন সে কি করছে, তখন সে ধীরে ধীরে তার মুখটি খুলছে। তার মানে কি বোঝাচ্ছে লেখক, যে তখন তার লজ্জা কাটছে, সে তার মুখটি খুলে দেখাচ্ছে। তখন ঘটক মহাশয় ঘো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিল। তখন কি করলো, যখনই মল্লিকা তার মুখটি খুলেছে তখনই ভ্রমররাজ সেই স্থলপদ্মের বাড়ি থেকে ভো করে মানে রাজবাড়ি থেকে সে চলে এসে এখানে ঘটকালিতে মন দিল। কন্যার পরিমলে মুগ্ধ হয়ে বললেন, গুনগুন গুনগুন গুনগুন, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। আচ্ছা, গুনগুন শব্দটি কি, ভ্রমরের যে স্বভাব, ভ্রমর তো গুনগুন করে তাই না, এটা এখানে বারবার উচ্চারণ করেছে যে ভ্রমর গুনগুন করছে, ওটা হচ্ছে ওর কথা, ওর ওটা গোল। আচ্ছা, তারপর কি বলেছে, কন্যা গুণবতী বটে, এই যে কন্যাকে ভ্রমর দেখছে, দেখে সে ব্যক্ত করছে যে কন্যা গুণবতী বটে, কন্যার গুণ আছে। ঘরে মধু কত, তখন জিজ্ঞাসা করছে যে ঘরে মধু আছে নাকি, ফুলে মধু আছে কিনা। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ ঘটকালিটা। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর বলিল, বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না। ভ্রমর যে ঘটকালি করছে তার জন্য কিছু কি চাচ্ছে, সে আগাম চাচ্ছে, মানে তার কিছু প্রাপ্য, সে ঘটকালি করছে, তাকে কিছু দাও, আগেই দাও। নগদ দান বড় গুণ, বুঝলে, তখন সে কি বলছে, নগদই দিবে, সেটাই হচ্ছে বড়। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে। ভ্রমর বলল, বর, বর তো অতি সুপাত্র।
তার অনেক গুণ। এই সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এই সকল শুনিতেছিলাম। আচ্ছা, এই যে লাইনটি, এই লাইনটি কে বলছে? এই লাইনটি লেখক বলছে। লেখক তো তোমাদের জন্য এই গল্পটি লিখে রেখে গেছে, তাই লেখক বলছে যে এই সকল কথাবার্তা কিন্তু মানুষেরা শুনতে পায় না, কিন্তু লেখকের দিব্যকর্ণ মানে আশীর্বাদ প্রাপ্ত কান আছে না, যে দিব্য হয়, দিব্যপ্রাপ্ত আশীর্বাদ স্বরূপ, দেবতাদের আশীর্বাদ স্বরূপ তার কান, সেজন্য সে কি করেছে, সেজন্য সে এই যে গাছ ভ্রমর ফুল ওদের কথা সে কি করেছে, শুনতে পাচ্ছে। আচ্ছা, তারপর বলছে আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা ছাড়িয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন, বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলি, কেননা ইহারা ফুলে মেল, যদি বলো সকল ফুলই ফুলে তথাপি গোলাপের বড় অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, তাহার স্বহস্ত রোপিত, যদি বলো এ ফুলে কাঁটা আছে, কোন ফুলে বা কোনো কাঁটা নাই। আচ্ছা দেখো কি বলেছে, সে বলছে যে সে মানে ভ্রমর শুনেছে যে গোলাপ অনেক ভালো উঁচু বংশে, কেননা গোলাপের ঘটকালি নিয়েই সে মল্লিকার বাবার কাছে এসেছে, যে গোলাপি হচ্ছে সেই বর, মল্লিকার বাবা মানে যে গাছটি, সে জিজ্ঞাসা করলো যে আগে বরের কথা বলো, তখন সে কি করছে, বরের কথা বলছে, তাহলে বরটাকে গোলাপ, আর গোলাপের বংশ কি, গোলাপের বংশ হচ্ছে বড় কুলি। আচ্ছা, তার সম্মান কিন্তু ফুলেদের মধ্যে অধিক, এইভাবে বলে বলে সে কি করছে, কন্যা মানে মল্লিকার বাবাকে সে বোঝাচ্ছে। তারপর কি বলেছে, বলেছে যে ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, ইহারা সাক্ষাৎ কার সন্তান, বাঞ্ছামালির সন্তান, কেননা তারা স্বহস্ত রূপিত, এই বাঞ্ছামালিরা বা মালিরা, এখানে বাঞ্ছামালি বলতে একজন মাকে বোঝায়নি, এটা মালি জাতিকে বুঝিয়েছে, যে তারা কি হয়েছে, তারা মানুষের হাতে পোতা গাছ থেকে গোলাপ গাছ হয়, এর দাম অনেক, এরা কুলীন বংশের, এদের সম্মানটা একটু বেশি। আচ্ছা, এর ফুলে কাঁটা আছে, হ্যাঁ এই ফুলে কাঁটা আছে, কোন ফুলে বা কোন ফুলে নাই। আচ্ছা, বলেছে যে হ্যাঁ গোলাপ ফুলে কাঁটা আছে, কিন্তু ভালো মানের ফুল হলে কোন ফুলে বা কাঁটা থাকে না, তাই এই ফুলেও কাঁটা আছে। শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা এই 6 পৃষ্ঠা এবং 7 পৃষ্ঠার অর্ধেকটা পড়ে নিয়েছি, আগামী ক্লাসে আমরা বাদ বাকি রিডিংটা পড়বো, কেননা আমরা আজকে যতটুকু পড়েছি ততটুকু আমরা কি করব, বাসায় পুনরায় পড়ব, পুনরায় পড়ে এখান থেকে আমরা নিজেদের মতো করে কিছু প্রশ্ন বানাবো, আর যখন আমরা নিজেদের মতো করে কিছু প্রশ্ন তৈরি করে ফেলবো, তখন কি হয়ে যাবে, আমাদের কাছে গল্পের এই অর্ধেকটা অনেক সহজ হয়ে যাবে, আর তখন জ্ঞানমূলক বা সৃজনশীল বা যেটাই আসুক না কেন, যে ধরনের প্রশ্ন তোমাদের কাছে উপস্থিত করা হোক না কেন, তখন সেটা অনেক সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে নতুন ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।